তৌসিরের মুখ থেকে নিঃসৃত হওয়া বাণী বিবিজানের কর্ণপাত হতেই তিনি চোখ পাকিয়ে তৌসিরের দিকে তাকিয়ে কড়া গলায় ধারণ করেন, তোমারে বিয়া করাইয়া দিছি বইলা চাঙ্গে উঠা গেছো, কই ছিলি তোরা, কই থাকোস? এই মাগি কুঠির থাইকা বের হইয়া গেট অবধি আইয়া গেছিল, আমি ধইরা বাড়িতে আইনা কোপাইছি। তৌসির বিবিজানের থেকে এই কাহিনী শুনে নাজেম চাচার দিকে তাকিয়ে বলে, আমি কি কইতাম, ছোট চাচার দায়িত্বে ছিল না এই মহিলা, এরে তো দাদাজান ধইরা আনছিল। বিবিজান কটমট করে নাজেম চাচার দিকে চেয়ে বলেন, হ্যাঁ, তোর দাদাজানেরে আটকাইয়া রাখছিল, আমি না পারতে মারছি। এখন তোর দাদাজান না আবার আমার লগে মাইল লাগাইয়া দেয়। তৌসির ফুস করে শ্বাস ছেড়ে বলে, আমি এসব কোনোটা জানি না, তোমার ছোট ঢাকারে বলো যা বলার। বিবিজান হাত থেকে কুঠারটা ফেলে দিয়ে 2 কদম এগিয়ে এসে নাজেম চাচার কান টেনে ধরে দাঁতে দাঁত চেপে বলেন, সারাদিন আসোস এক মদ গিলতে আর আকাম কুকামের কথাবার্তা বলতে, কামের তো কোনো বালো ফালাস না। এই বলে নাজেম চাচার কান ছেড়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেন তার গালে। নাজেম চাচা মায়ের হাতের মার খেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকেন। এটা প্রথম না, তৌসির, মিনহাজ মামা, রুদ্র, এমনকি তৌসিরের আব্বাসহ এখনও বিবিজানের হাতে মার খান। তো নাজেম চাচার খাওয়া বড় কোনো বিষয় নয়। উনি থাপ্পড় খেয়ে বলেন, আম্মা, আম্মার মাইরো না, আমি বুঝি নাই এমন হইব। বিবিজান এবার রুদ্রের দিকে হাত বাড়ান তাকে মারতে, সাথে দাঁত চেপে বলেন, এই বদমাইশ, তুইও এদিকে আয়, তোরেও দেই কয়টা। রুদ্র মাইরের ভয়ে লাফ দিয়ে সরে গিয়ে আমতা আমতা করে বলে, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন, ফিলিস মিসেস শিকদার। এই শুনে বিবিজান রুদ্ধ কণ্ঠে চোয়াল শক্ত করে তীব্র স্বরে বলেন, মনে মনে কইছিলাম তোর হাতে আমার সিমরানরে তুইলা দিতাম, কিন্তু তুই যেই লেভেলের বাইঞ্চোদ, তোর কাছে দিলে আমার নাতিন সুখে থাকবো না। সিমরানের কথা শুনে রুদ্র এক লাফে আবারও জায়গায় এসে দাঁড়িয়ে উত্তেজিত গলায় বলে, না না, আমি সব কাম পারি, আমি এখন থাইকা ভালা হইয়া যামু। বিবিজানার তর্কে জড়ান না, কারণ সময় এখন রজনীর অন্তরতম ক্ষণে। ফজরের আগেই লাশটা গুম করতে হবে। তিনি নাজেম চাচাও রুদ্রকে বলেন, তোরাই লাশ গুম কর। এই বলে তৌসিরের দিকে তাকিয়ে বলেন, আর তুই আমার লগে কুটিরে আয়, কথা আছে। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এত রাইতে না গেলে হয় না বিবিজান, আমার বউ ঘরে একলা, ডরায় যদি। বিবিজান এই শুনে মুখ ভেঙচিয়ে বলেন, বাহ, প্রথমে বিয়া করতে চাইলি না, আর এখন এত প্রেম বউর লাগি। তৌসির খানিকটা অপ্রস্তুত হয়ে বলে, না না, কি যে কও, ও ডরায় আর কি। আচ্ছা, তাইলে তুই যা, কাইল কথা কমুনে, বাচ্চা মানুষ, ডর বকোতে লাগতেই পারে। তৌসির মাথা নাড়িয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আর মনে মনে বলে, বুড়ির বুড়ি, এক পা কবরে আর এক পা রাইখা কি রাজত্বটাই না করতাছে। নাজিম চাচাকে রুদ্র ফিসফিসিয়ে বলে, আইজ একটা বউ থাকলে আমরাও এমন বউয়ের উসিলা দেখাইতে পারতাম। নাজিম চাচা রুদ্রর দিকে বিরক্তি চোখে চেয়ে বলেন, আমাদের মতো বিশ্ব বদমাইশদের বৌদিয়া ঠেকতনি মানুষ, কাম কর বেটা। তৌসির ঘরের দরজা আলগোছে খোলে, ঘরে প্রবেশ করে। আলগোছেই খুলল যাতে নাজা টের না পায়। ঘরে ঢুকে সামনে তাকাতে দেখে নাজা জায়নামাজে বসে আছে, ওর পাশে ওর 3 বিড়ালও বসে আছে। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে চুপচাপ এগিয়ে এসে বিছানায় গায়ে লিয়ে দেয়, খুব ঘুম পাচ্ছে, নিদ্রার তলদেশে ডোবা অতি প্রয়োজন। এই ভেবে তৌসির বালিশে মাথা রাখতেই নাজার গলা কানে ভেসে আসে, শখ মিটিয়ে এলেন নাকি পরনারীর থেকে। এই প্রশ্নে তৌসিরের মনে বেজায় ক্রোধ জন্ম নেয়,
কেন এমন কথা বলল নাজা? সবসময় শুধু মন্দ ভাবনা ভাবে তৌসিরের সম্পর্কে। ক্রোধ জন্ম নিল, তথাপি নিজের ক্রোধ সংযত করে শান্ত গলায় বলে, অন্য কামে গেছিলাম বাইরে, তুমি যা ভাবতাছো তা না। নাজা ঠিক বিশ্বাস করতে পারে না তার কথাখানি, তাই আবারও ক্ষীণ গলায় শোধায়, ধোয়া তুলসী পাতা সেজে কী লাভ? সত্য আমাদের দুজনেরই জানা। তৌসির নাজারি কাঠিন্য কথায় এবার ক্রোধ ভরে উচ্চারণ করে, অতিরিক্ত কিছুই ভালানা তালুকদারের মাইয়া, তুমি বেশি বলতেছ। বা দোষ করবেন আর দোষী বললেই বেশি হয়ে যায়? তৌসির শান্ত স্বরে শোধায়, নারী দোষ ব্যতীত জগতের সমস্ত দোষের বিষ আমার রক্তে মিশা। নাজা আর তর্কে যায় না, চুপ হয়ে যায়। হয়তো এটাই সত্য, তথাপি মস্তিষ্ক মেনে নিতে পারলেও অন্তর ঠিকই বলে এগুলো মিথ্যা, সব মিথ্যা। নাজার এই নীরবতা দেখে তৌসির সিলিংয়ের দিকে তাকিয়ে তাবাস্সুম হেসে বলে, বিশ্বাস করলা না আমারে? নাজা ম্লান হেসে মৃদু আওয়াজে ধারণ করে, বিশ্বাস করতে তো চাই, কিন্তু পরক্ষণেই কানে বাজতে থাকে আপনার নামে শোনা দুর্নামের কাসর ঘণ্টা। তৌসির দুর্নামের কথা শুনে খানিকটা হাসে, অতঃপর বলে, তিরস্কারের লীলাভূমিতে মুখোশ ছাড়া বাস করি, দুর্নাম তো থাকবেই। এই বলে কিছু মুহূর্ত চুপ থেকে ফের বলে, তাই বইলা এগুলা বিশ্বাস কইরা আমারে ঘেন্নাই বা? আপনার প্রতি আমার কোনো ঘৃণা নেই, তাইলে আমারে দোষ দিয়া সব সময় কথা কেন কও? ওটা আপনার অভ্যেসেই বলি। এই বলে নাজা একটু দম নেয়। যে অভিমানটা এতক্ষণ সযত্নে লুকিয়ে রেখেছিল তা এবার প্রকাশ করে। এই মাঝরাতে আমায় একা এই ঘরে কোন বিবেকে রেখে গেলেন? এটা তো আমার বাপের বাড়ি না, ভয় হয় আমার একা থাকতে। তৌসির এই শুনে মনে মনে ভাবে, ও এই ব্যাপার, এই কারণে আমার নাগিন আমার লগে এমন তেড়ামি করতাছে। তৌসির আলতো হেসে বলে, আচ্ছা, আর জীবনেও যাইতাম না তোমারে থুইয়া, এখন আও, ঘুমাই। আপনার মতন তো বেদিন না আমি, ফজরের নামাজ না পড়েই ঘুমিয়ে যাব। বেদিন শব্দটা শোনা মাত্রই তৌসিরের আত্মসম্মানে লাগে। সে প্রায় চেঁচিয়ে উঠে বলে, এই বেটি, মুখ সিনাল, আমারে বেদিন কইস না, আমি শুক্রবার নামাজ পড়ি। নাজার সর্বাঙ্গ যেন জ্বলে যায় এই অদ্ভুত যুক্তিতে। সমস্ত ক্ষোভ উগরে দিয়ে বলে, সারা সপ্তাহ বুঝি পিরিয়ড থাকে আপনার, তাই শুধু শুক্রবারটাই নামাজ পড়েন? এ কথা শুনে তৌসিরের রাগ আর বিস্ময়ে থম মেরে যায়। সেই 19-20 সালে ফেসবুকে সে এমন টাইপ নামাজ না পড়া নিয়ে কথায় কত পোস্ট দেখেছে, নিজেও কতটাই হাহারিয়াক দিয়েছে। সেই সময় সে নিজেও অন্যদের এসব বলে ঠাট্টা করত, কারণ তখনকার তৌসির সব জাউরামি একপাশে রেখে নামাজটা নিয়মিত পড়ার চেষ্টা করত। কিন্তু এখন আর তা হয় না, যদিও একেবারে ছাড়িনি। হায় রে কপাল, সে মানুষকে যা বলে তামাশা করত, আজ তার নিজের বই তাকে সেই কথা ফিরিয়ে দিচ্ছে। এই দুঃখ কই রাখবে তৌসির? এই মাইয়া তো বহুত বেত্তমিস। তৌসির এবার থমথমে কড়া গলায় বনে, তোরে এতদিন ভাবতাম খারাপ, কিন্তু এখন দেখতেছি তুই বিশ্ব খারাপ। খারাপ কথাটা শুনে নাজা দমন করা রাগে কড়া গলায় ঝরে, আমি যখন এতই খারাপ তাইলে কইরেন না আমার সাথে সংসার। তৌসির বড্ড বিরক্ত হয় এই কথায়। মনে মনে ভাবে, তোর মতো দুশ্মনের মাইয়ার লগে সংসার কি আর ইচ্ছা কইরা করতাছি নাকি? বিবিজান আর আমার ভাদাইম্মা বাপ জোর কইরা গলায় ঝুলাইছে বইলাই আইজ আমার এই অবস্থা। তৌসির উপেক্ষার তিক্ত সুরে বলে, লুঙ্গিতে আগুন লাগলে যেমন খুললেও বিপদ, না খুললেও বিপদ, ঠিক তেমনি তোমার লগে ঘর করলেও বিপদ, না করলেও বিপদ। তৌসিরের কথার উত্তরে নাজার ঠোঁটে এক ফালি শুষ্ক হাসির রেখা ফুটে ওঠে।
এখন আর তর্ক করে না, নিরুত্তর থাকে। ইদানিং তার বড় অবসন্ন লাগে প্রতিদিনের এই অন্তহীন বিতণ্ডা নিজের সবটুকু জীবনী শক্তি নিংড়ে নিচ্ছে। এই তর্কের কোনো কূলকিনারা নেই। না, এভাবে নিজেকে ক্ষয় হতে দেওয়া যাবে না। ও মনকে শক্ত করে, নিজেকে সামলাতে হবে। তৌসিরের সাথে বাদানুবাদে জড়ালে সেই আগুনে ঘি ঢালা হবে। তার চেয়ে এই নীরবতাই শ্রেয়। এই বৃথা বাক্য ব্যয় করে আর কী বা হবে? দিন শেষে মানুষটা যেমনই হোক তাকে আঁকড়ে ধরেই তো নাজাকে এই সংসার সমুদ্রে ভাসতে হবে। তাকে মেনে নেওয়া, মানিয়ে চলাই এখন তার নিয়তি। এই ছটফটানি, এই অস্থিরতা এখন বড্ড অর্থহীন। ফজরের পর নাজা ফজরের নামাজ শেষ করে তেলাওয়াত করে একটু বাগানে হাঁটতে গিয়েছিল, কিন্তু হালকা ঠান্ডা লাগায় আর বেশিক্ষণ হাঁটেনি। ফের ঘরে চলে এসেছে। একটু ঠান্ডা লাগলেই ওর আবার হাঁচি দেওয়া শুরু হয়ে যায়, আর হাঁচি দিতে দিতে সারা শরীর নড়ে, জ্বর উঠে যায়। এই সমস্যা নাজার ছোটবেলা থেকেই। সিজারে জন্ম হওয়ায় অল্পতেই অসুস্থ হয়ে যায়। ও আর ওর ভাই নাজাহারেরও একই সমস্যা। ওরা ছুঁইতে মরা পাতার মতো, একটু আঘাতেই নুয়ে পড়ে। ঘরে এসে এখন শুয়ে শুয়ে রিলস দেখতেছে। বাড়ির রান্নাঘরে আজ আর যায়নি। তৌসির পূর্ব দিকে পা দিয়ে বিছানায় শটান ভঙ্গিতে শুয়ে আছে, আর নাজা তার বুকের মধ্যস্থলে মাথা রেখে দক্ষিণ দিকে পা দিয়ে বাঁ পায়ের হাঁটুর উপর ডান পা তুলে আয়েশ করে শুয়ে ইনস্টাগ্রামে রিলস দেখছে, তাও সাউন্ড ফুল দিয়ে। তৌসির নাজার এইসব কাণ্ডে খুবই বিরক্ত, খুবই। আর হবেই বা না কেন? তৌসিরকে যে বড্ড জ্বালাচ্ছে নাজা। এই যে তৌসিরের বক্ষে মাথা রেখে শুয়ে আছে, তাতে তৌসিরের অসুবিধে নেই, আপত্তিও নেই, কিন্তু নাজা শান্তিতে শুয়ে নেই। বারবার মাথা নড়াচড়া করাচ্ছে। এর উপর নিজের লালচে কালো চুলগুলোর খোপা খুলে তৌসিরের চোখে মুখে গলায় ছড়িয়ে দিয়েছে। সাথে তো ফোনের সাউন্ড আছে। এই সাউন্ডটাই বেশি বিরক্ত করছে তৌসিরকে। ঘুম লাগলেই ভেঙে যাচ্ছে। তৌসির কিছু বলার জন্য মুখ খুলবে, তারও সাধ্য নেই। মুখ খুললেই নাজার চুল তার মুখের ভেতর চলে যায়। তৌসির হাত দিয়ে নিজের মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে আধো ঘুমের গলায় বলে, নাজা, সাউন্ড কমাও। সাউন্ড কমানোর কথা শুনে নাজা কিছু সময় নীরব থাকে, তারপর কমায়। এই দেখে তৌসির আর কিছু বলে না। তথাপি খানিক মুহূর্ত পর নাজা ফাইজলামি করে আবারও ভলিউম বাড়িয়ে দেখতে থাকে। তৌসিরের কানের কাছে ফোন নিয়ে ধরে, তারপর আবার সরিয়ে আনে। ও নিয়ত করে নিয়েছে তৌসিরকে এখন আর ঘুমাতে দেবে না। তৌসির নাজার শয়তানি ধরতে পেরেও চোখ বুজে রয়। ভাবে হয়তো কিছু সময় পর ফাইজলামি বন্ধ করে দেবে, কিন্তু তার হয় না। নাজা অনবরত এমনটাই করতে থাকে। না, এবার আর সহ্য করা যায় না। এই মেয়ে চরম থেকে চরম বেয়াদব। তৌসির বেশ বিরক্ত হয়ে চোখ খুলে ধমকায়, এই সিনাল, তোর শাওয়াটার সাউন্ড কমা, আমারে ঘুমাইতে দে। কিন্তু নাজা এসবের তোয়াক্কা করছে না। ও রিল সাউন্ড দিয়েই দেখে যাচ্ছে। তৌসির চোখ বুজে তাও শুয়ে আছে। মনে মনে ভেবেছে, বদমাশনির যা ইচ্ছে করুক, আমি একটু ঘুমানোর চেষ্টা করি। তথাপি ঘুম কি আর আসে? সাউন্ডে কানে জ্বালা ধরে যাচ্ছে। তৌসির চোখ খুলে নাজার দিকে চেয়ে বলে, এই চুতমারানি সিনাল, তোর সমস্যাটা কি কত? এমন কর্তাছোস কেন? ঘুমাইতে দাস না কেন আমারে? কতবার বলছি সাউন্ড কমাইতে? নাজা তৌসিরের গালি শুনে চোখ ঘুরিয়ে ওর দিকে তাকায় আর বলে, বেলা 7টা বাজে, আর ঘুমানোর প্রয়োজন নেই, উঠুন। নাজা, রাতে আমার ঘুম হয় নাই তুমি জানো, তাই ঘুমাইতে দাও। হয় আমার বুকের উপর থাইকা সরো, নয়তো ফোন রাখো। আরও সুন্দর করে বলুন, তাহলে কমাবো। আচ্ছা,
ম্যাডাম ডাকাইতনি, দয়া করে আপনার চ্যাটের বালের সাউন্ড কমান। নাজার তৌসিরের কথায় কিছুই বলে না। ফোনের সাউন্ড আলগোছে কমিয়ে রিলস দেখতে থাকে। নাজাকে এমন শান্ত থাকতে দেখে তৌসির আবারও চোখ বুজতে বুজতে নিচের ডান হাতটি আলতো করে বাড়িয়ে দেয় নাজার পেটের উপর। হঠাৎই স্পর্শে নাজা সামান্য কেঁপে ওঠে। শিরদাঁড়া বেয়ে এক শীতল স্রোত বয়ে যায়। এই অনুভূতি তার কাছে নতুন নয়। যখনই তৌসির তাকে স্পর্শ করে তখনই কেমন এক অদ্ভুত শিহরণ জাগে নাজার ভেতরে। সারা শরীর মৃদু কাঁপতে থাকে। লোমকূপগুলো পর্যন্ত চঞ্চল হয়ে ওঠে। দেহ জুড়ে এক অবসন্নতার রেখা বয়ে যায়। মনে হয় কেউ সপ্রায় স্থবির হওয়ার ওষুধ খাইয়ে দিয়েছে ওকে। এর মধ্যে তৌসিরের স্পর্শগুলো বড্ড চঞ্চল, যেমনটা সে নিজে। সারাদিন টই টই করে ঘোরে, এক জায়গায় কোমর শক্ত করে বসে না। ঠিক তেমনই তার স্পর্শ কোথাও স্তব্ধ হয়ে থাকে না। তৌসিরের হাতের চঞ্চল আঙুলগুলো নাজার উদর জুড়ে এক মায়াবী বৃত্ত আঁকতে শুরু করে। নাজা মুহূর্তেই অস্বস্তি কাটিয়ে নিজেকে দ্রুত সামলে নিয়ে তৌসিরের হাতের উপর নিজের হাতটি রাখে। আর তৌসিরের হাত সরিয়ে দিতে দিতে ফিসফিস করে বলে, হুম, হাত সরান। তৌসির হাত সরায় না, উল্টো মুঠো করে ধরতে ধরতে বলে, তুমি তোমার হাত সরাও। মুঠো করে ধরায় নাজা অল্প ব্যথায় তৌসিরের হাতের আঙুলগুলো চেপে ধরে কাতর হয়ে বলে, আরে এভাবে ধরবেন না, কাতুকুতু লাগে। তৌসির ওর এসব কথা কানে তোলে না, আগের মতোই ধরে রয়। তৌসিরের এই কার্যে নাজা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের হাত সরিয়ে আনে এবার। যা ইচ্ছে করুক এই লোক, নিজের সব কিছুই তো এই লোকেরই। তাহলে এত সংকোচ দিয়ে কি হবে? প্রয়োজন নেই তো এত সংকোচের, এই বিরক্তির। তৌসির ঘুমের দেশে তলাতে শুরু করে। ওর হাতের ছোঁয়া আলতো হয়ে আসে। এমন সময় বিবিজান চিৎকার করে ওঠেন, তৌসির রে, তাড়াতাড়ি ওঠ, 12টা বেজে গেছে তোর জীবনের। এই বলেই দরজা ঠাস করে মেলে বিবিজান ঘরে প্রবেশ করেন। দরজার ছিটকেনি নাজা দেয়নি বিধায় তিনি এভাবে প্রবেশ করতে পারলেন। হঠাৎ বিবিজানের এই আগমনে নাজা এক লাফে উঠে বসে। এমন আপত্তিকর একটা পরিস্থিতির মধ্যে কিভাবে যে বিবিজান প্রবেশ করলেন আর কী বা হয়েছে বুঝে উঠতে পারে না নাজা।